নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছো। তোমরা অনেকে হয়তো জানতে চাইছো বা অনেকেই জানো যে আগের দিন এপিসোড কেন আসেনি। আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম, তারপরেও আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা। গত রবিবারের যে এপিসোড আমাদের রেডি হয়ে গেছিলো, আপলোড করার ঠিক আগে পুরো এপিসোডটা আমাদের ডিলিট করতে হয়েছে। তার কারণ ওই ঘটনা যে বন্ধু পাঠিয়েছিলেন তিনি এর আগে আরও 2টি চ্যানেলে পাঠিয়েছেন এবং তারা আমার পরিচিত। কোনোভাবে যোগাযোগ হয়ে যায়, ব্যাপারটা জানতে পারি, না হলে তো কমেন্ট বক্সে জানতেই পারতাম তোমরা বলতে যে এটা আমরা আগে শুনেছি, তখন আমাকে বাধ্য হয়ে ডিলিট করতেই হতো। তো আমি তোমাদেরকে যারা ঘটনা পাঠাচ্ছ অনেকবারই বলেছি, আরও একবার রিকোয়েস্ট করছি, প্লিজ সেই ঘটনা পাঠিও না যে ঘটনা তোমরা এর আগে অন্য জায়গায় পাঠিয়েছো। এটা আমার অনুরোধ তোমাদের কাছে। পহেলি, আমি রিঙ্কু। তোমার ঘটনা অনেক দিন ধরেই শুনছি, তবে ঘটনা কখনো পাঠানো হয়নি। আসলে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, আমি আমার নিজের বাড়িতে বলার পরও এত হাসির খোরাক হয়েছিলাম না, আমার কখনো সাহস হয়নি যে আমি কোথাও পাঠাবো। আমার বাড়ি চরম অবিশ্বাসী। ভূতপ্রেত শুধু না, যে কোনো অলৌকিক বিষয়বস্তুতে তাদের বিন্দুমাত্র ভরসাও নেই, বিশ্বাসও নেই। তাদের বক্তব্য এগুলো কিচ্ছু হয় না, মানুষের মনের ভুল বা কাকতালীয় ব্যাপারকে মানুষ দুটোর সঙ্গে পাঞ্চ করে। তোমার ঘটনাগুলো আমাদের বাড়িতে আমরা শুনি, আমরা ভালো লাগে তাই শুনি। কিছু কিছু ক্ষেত্রে আমার বাড়ির সবাই, আমি ছাড়া, কারণ আমার এই ঘটনাটা ঘটার পর আমি বিশ্বাস করতে শুরু করেছি যে এরকম কিছু হলেও হতে পারে। তারা বিভিন্ন ফুট কাটে, তবু আমরা শুনি সবাই মিলে। যাই হোক, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তবে আমার পিসির বাড়ি, সেই বাড়ি আবার একদম উল্টো। আমার পিসির বর্ধমানে বিয়ে হয়েছিল, তো তখন ওখানেই থাকতেন। বর্তমানে ওরা এইদিকে চলে এসেছেন। ওই বাড়িতে এখনও বছরে 2বার যান, দুর্গাপুজো হয় আর একবার যান শীতকালে সবাই মিলে। তো আমি যখন গেছিলাম, গিয়ে থেকেছিলাম, তখন আমার বিয়ে হয়নি। তখন সবে সবে কলেজ পাস করেছি। পিসির বাড়ি যাই, দেখাশোনা চলছে, কবে বিয়ে হয়ে যাবে। মা বললো যা পিসির বাড়িতে গিয়ে থেকে আর কিছুদিন। পিসির বাড়িতে ছোটোবেলা বাবা মার হাত ধরে যেতাম, তারপর বড় হয়ে যা হয়, পড়াশুনো, যে যার জীবনে ব্যস্ত, যাওয়া হয়নি। তো পিস্তুত দিদি, তপিদি, তার সঙ্গে আমার প্রচণ্ড বন্ধুত্ব। আমরা 1.5 বছরের ছোট বড়, ওর নামেই দিদি, আমরা কেউ কাউকে দিদি বলতাম না। ও আমাদের বাড়িতে, যেহেতু আমাদের বাড়ি কলকাতা শহরে, ও বহুবার এসেছে এবং পরীক্ষায় কখনো এইদিকে সিট পড়লে আমাদের বাড়িতে থাকতো। তো প্রচুর আসতো যেত, এবং ও অনেক সময় ওর বন্ধু বান্ধবীদের নিয়েও এসেছে আমাদের বাড়িতে বসে আড্ডা, তারপর ওরা সবাই চলে গেছে। তো পরীক্ষার পর যখন আমি ঠিক করলাম ওদের বাড়ি যাব, দিদি তো আনন্দে আত্মহারা যে হ্যাঁ আয় আমাদের বাড়িতে কিছুদিন কাটিয়ে যাবি। কিন্তু এমন সময় আমি গেছি, সেই সময় তপিদির পাড়ার এক বান্ধবীর বিয়ে। তখন জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম। তো ও বললো দেখ, শুধু আমি তো তোর সঙ্গে আছি, তুই কি আমার সঙ্গে যাবি? আমি বললাম ধুর, যতই গ্রাম হোক আর যাই হোক, এরকম বিনা নেমন্তন্নে কেউ কারোর বাড়িতে, আবার বিয়ে বাড়িতে যায় নাকি? তুই নেমন্তন্ন খেয়ে আয়, না পিসির সঙ্গে রাত্রিবেলা শুয়ে নেবো। যেহেতু পাড়ার বান্ধবী, তো বাসর জাগতে বলেছে, রাত্রিবেলা ওখানেই থাকবে, পরের দিন সকালে আসবে। আমি বললাম আমার কোনো অসুবিধা হবে না। পিসিমা বলছিলেন বোন এসেছে, তুই সারা রাত বিয়ে বাড়িতে থাকবি, ওর তো খারাপ লাগবে না, যতই এখানে আমরা থাকি, সমবয়সী তো তুই, তোর সঙ্গে গল্প করতেই এসেছে। দিদি পড়েছে মহা ফ্যাসাদে, বান্ধবীর বিয়েতেও যেতে হবে, না গেলে তার খারাপ লাগবে, আর আমার কথাও ভেবে আটকে যাচ্ছে। কেন আমাদের বাড়িতে ও যখন আসে আমি সমস্তটা সময় ওকে দিই, কিন্তু আমি বারবার বলছি কোনো অসুবিধা নেই, একটা তো রাতের ব্যাপার, তুই যা না, আনন্দ করে আয়, কোনো অসুবিধা হবে না, পিসি তো আছে, আর পিসির সঙ্গে গল্প করব, তুই যা, আনন্দ কর, পরের দিন সকালে তো তুই আসছিস রে বাবা, তুই কোথায় পালিয়ে যাচ্ছিস। যাই হোক, দিদি বলল তাহলে যাই। এবার এখানে পিসির বাড়ির ব্যাপারে একটা কথা খুব বলার দরকার। আমাদের বাড়িতে আমার বাবা, কাকা, আমার দাদু অবধি যতটা শক্ত মনের ছিলেন এবং কোনো অবিশ্বাস, মানে কুসংস্কার, কোনো কিছু ওনাকে ধারে কাছে ঘেঁষতে পারতো না, কোনো কিছু না। মানে
যেমন আমাদের সাধারণত বলা হতো চৌকাঠে বসো না, আমার ঠাকুমা বলতেন, দাদু মা বাবা কাকারা হৈ হৈ করে উঠতেন, এসব অন্ধবিশ্বাস ছোট থেকে এদের মধ্যে ঢুকিয়ে দিও না। তো স্বাভাবিকভাবে বলো যে চৌখাটে বসলে কেউ যেতে গেলে মানে পায়ে আটকে পড়ে যেতে পারে বা এই ধরনের কিছুর জন্য, বা ওটা যাতায়াতের জায়গা, ওখানে বসতে নেই। কিন্তু কুসংস্কার দিয়ে কাউকে কিছু শিখিও না। তো কিন্তু পিসির যখন ওই বাড়িতে বিয়ে হয়েছে আমার জন্মের বহু আগে, ওখানে থাকতে থাকতে পিসি ওদের মতোই হয়ে গেছে। ওদের হচ্ছে প্রতিটা কথায় কথায় কুসংস্কার আর অন্ধবিশ্বাস। এমনি জানতাম ওরা প্রচুর মানে তপিদির কথায়, দেখতামও প্রচুর, একটা দুশালিক দেখলে নমস্কার করা থেকে আরম্ভ করে যাবতীয় কিছু ও মানত। যেমন আমি পিসিকে দেখতাম অবাক হয়ে যেতাম, আমি তো প্রচণ্ড হাসাহাসি করতাম ওদেরকে নিয়ে। ধরো ধূপকাঠি জ্বালতে গেল, ধূপকাঠিটা নিভে গেল, পিসি বলতেই বাবা এটা কোনো খারাপ সংকেত নয় তো। প্রদীপ নিভে গেল জ্বালতে গিয়ে, ও হাওয়া আসছে নিভে গেছে স্বাভাবিক না, পিসির মনে হতো এটা হয়তো কোনো বিপদের সংকেত। আমার মনে হতো আমি বেশি দিন থাকলে আমিও হয়তো এদের মতো হয়ে যাব। এ কীরকম, আমি নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করতাম যে পিসি এগুলো কুসংস্কার, এগুলো মানে চিরকাল এগুলো মেনে এসছো বলে তোমার মধ্যে এগুলো ঢুকে গেছে। কই বাড়িতে বাবা দাদু ওরা তো এরকম না, তুমি বোধহয় এখানে এসে এরকম হয়েছো। তা পিসি বারবার বলতে, না আমি এখানে এসে অনেক কিছু দেখেছি, দেখে দেখে তো এরকম শিখেছি না, বাড়ির পরিবেশ আলাদা, আমিও তো কলকাতা শহরে তোর মতন মেয়ে, কিন্তু এখানে অনেক কিছু দেখেছি, ও তুই না বিশ্বাস করতে পারবি না। মহা মুশকিল। সেদিন আরেকটি ঘটনা ঘটল, কিছু হয়নি, জানলা খোলা, গ্রামের বাড়ি, বিশাল বড় বড় জানলা, দুদিকে বাগান, মাঝখানে বাড়িটাও বিশাল বড়। হাওয়া তো দেবেই, গরমকালে হাওয়া দিচ্ছে সৌভাগ্যের ব্যাপার। ছাদে গেছি সবাই মিলে, তো সন্ধে অবধি পিসির ছাদে থাকতে দেবে না। আচ্ছা যাও বা ছাদে, এবার বসেই যদি সবাই মিলে ভাবছিলাম একটা মুড়ি মাখা হবে বা কিছু, পিসি তো করতেই দেবে না, যে না 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 আমাদের বাড়িতে এসব চলে না, ওগুলো তুই শহরে গিয়ে করিস। কি আর বলা যায়। হাওয়া বয়ে গেল, পিসি বললেন ও মা দক্ষিণ পশ্চিম থেকে হাওয়া বয়ে গেল, নিশ্চয়ই ও শ্মশানের হাওয়া, কেউ একজন চলে গেল, কারোর গায়ে হাওয়া না লাগলেই হলো। অবাক হয়ে তাকিয়ে থাকতাম পিসির দিকে, যে এত কুসংস্কার থাকতে পারে, একটা হাওয়া বয়ে যাচ্ছে তার সঙ্গে সে ভৌতিক কিছুর মানে লিঙ্ক খুঁজে পাচ্ছে, এটা কি করে সম্ভব। তো সেদিনকে প্রায় রাত্রি 9টা 9:30 অবধি দিদি যখন বিয়ে বাড়ি চলে গেছে, পিসির সঙ্গে আর পিসির এক যা ছিলেন তিনি বিধবা, তার সঙ্গে বসে বসে আমি প্রচুর তর্ক করলাম। তারা ব্যবহার খুব ভালো, তর্ক মানে এই না বড়দেরকে অসম্মান করা, কিন্তু আমি বারবার তাদের বোঝানোর চেষ্টা করছিলাম যেগুলো কিছু হয় না, এগুলো কুসংস্কার। তো ওরা বিভিন্ন গল্প আমাদেরকে শোনাচ্ছিলেন, তো সেগুলো সত্যি কথা বলতে অত পরিষ্কার মনে নেই, কারণ আমি ভালো করে শুনিও নি, বলছে ঠিক আছে। তো যাই হোক, রাত্রির তখন 11টা বেজে গেছে, তখন হঠাৎ দিদি এসে হাজির। ওর মা দরজা খুলে দিল, যে এত রাত্রে আবার এলি কেন? বলো বিয়ে বাড়ির দুজন দিয়ে গেল। বলে চলে এলি কেন? বলে আমি বন্ধুকে বলে এলাম আমার মামার মেয়ে এসছে, ও একা থাকবে, তো ও বললো তুই ওকে নিয়ে এলি না কেন? বললো না না ও আসতে লজ্জা পেয়েছে, ও তো চেনে না তোদের, আমাকে বাড়ি ফিরতে হবে। তো ও ছেড়ে দিল, আর বউ ভাতে তো যাবো, দেখা হবে। বললো ঠিক আছে ভালো কথা। তখন মা বললেন যে মানে ওর মা আমার পিসি বললেন যে যাক ভালো হয়েছে তুই এসছিস, আমিও এটা চাইছিলাম যে মেয়েটা এসেছে, ও আমাদেরকে কত কিছু বোঝাচ্ছে সারা সন্ধ্যে থেকে, জানিস তুই তো ছিলিস না। বলছে পিসি কুসংস্কার ত্যাগ করো, এইসব কিচ্ছু হয় না, এইসব কথাবার্তা বলে ও খেয়ে এসছে। আমরা সবাই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, পিসি খুব ভালো ভালো রান্না করেছিল, তা খেয়ে দিয়ে ঘুমাচ্ছি। প্রথমে যেটা বলেছিল যে দিদি যেহেতু থাকবে না, পিসি বলেছিলেন আমার ঘরে আমার সঙ্গে থাকবি। তা আমি বললাম যে না, পিসির যা কুসংস্কার আর নানা রকম কিছু, পিসি এটা ধুনো দেয়, এই করে সেই করে, রাত্রেবেলা আমার ওভাবে ঘুম হবে না। আমি বলেছিলাম বাড়িতেও তো আমি একা ঘরে শুই, আমার কোনো অসুবিধা নেই, তোমাদের বাড়িতে কি অসুবিধা, আর সব তো বাড়ির মধ্যে পাশাপাশি তো ঘর, কোনো অসুবিধা নেই, আমি থেকে যাব। তখন সবাই বললো ঠিক আছে। তো যাই হোক সেই ব্যবস্থা তো হলো না, দিদি চলে এলো, তো আমি দিদির সঙ্গে একসঙ্গে ঘুমোলাম। তো সেদিন দিদি আসার পর থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো রাত যেই গভীর হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। জ্যৈষ্ঠী মাস, ওই গরমকালে ঝড় বৃষ্টি মানে লোকের কাছে বিশাল শান্তির একটা বিষয়।
আমিও বাইরে থেকে ঝড়জলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। প্রায় আবার ঝড়জলের আওয়াজে ঘুম ভেঙে গেছিল, কিন্তু আবার ঘুমিয়েও পড়েছি কখন মনে নেই। জানলার বাইরে মনে হচ্ছে কে যেন বলছে, এই রিঙ্কাই খোল, দরজাটা খোল। দরজার দিক থেকে কেউ শব্দ করছিস না, সাড়া দিচ্ছিস না বলে আমি জানলার সাইডে এসে ডাকছি। এভাবে কথা বলছে পরিষ্কার, দরজা খোল, আমি এসেছি। রিঙ্কাই প্রথমত তপিদি ছাড়া আর কেউ আমাকে ওভাবে ডাকে না, আর স্পষ্ট তপিদির গলায় তপিদি ডাকছে, অথচ সেই সময় তপিদি আমার পাশে শুয়ে ঘুমাচ্ছে। আর যদি তপিদি বিয়ে বাড়ি থেকে না আসতো তাহলে একটা কথা ছিল, প্রথমত এত জলঝড়ের রাতে একা মেয়ে বিয়ে বাড়ি থেকে এভাবে আসবে না, তবুও কোনো কারণে যদি আসে, কিন্তু সে সম্ভাবনা একদমই নেই, কারণ সে পাশে শুয়ে ঘুমাচ্ছে। আমি কিছুক্ষণের জন্য না ভাবছিলাম আমি বোধহয় স্বপ্ন দেখছি। তারপর আরও 3-4 বার একই, এই রিঙ্কাই দরজা খোল রে, দরজাটা খোল, যা বাইরের দিকে যা, গিয়ে দরজাটা খুলে দে, আমি ঢুকতে পারছি না। আমি সাড়া দেবো কি দেবো না, আমি হু বলে আওয়াজটা মুখ দিয়ে বেরিয়েই গেছে, কেন এতটা চেনা আওয়াজ, অথচ দেখি পাশে সেই মানুষটা শুয়ে আছে। এটা কি করে সম্ভব? আমি রিঙ্কাই দিকে যে ডাকবো কি জানি না, আমার যেন মনে হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা মনে হচ্ছে খাটের সঙ্গে মিশে যাচ্ছে, শরীরটা খুব ভারী লাগছে আমার। আচ্ছা, ভয় পেলে কি এরকম হয়? তখন বাইরে থেকে যখন অনেকক্ষণ 3 বার ডাকার পরও আমি খুললাম না, শুধু একবার হু আওয়াজ দেওয়া ছাড়া, বাইরে থেকে যিনি ডাকছেন সে আমাকে, যেমন সারাদিন আমি সবাইকে সংস্কারের পাঠ পড়াচ্ছিলাম, যবে থেকে এসেছি তবে থেকে দেখছি এরা অত্যন্ত কুসংস্কার আচ্ছন্ন। এমনি জানতাম, কিন্তু পিসির বাড়িতে এসে যতটা জেনেছিলাম অতটা আগে ফিল করতাম না। এমনি জানতাম ওদের সব কিছুতেই বাড়াবাড়ি, এরকম মনে হতো। সে বলছে বাইরে থেকে দাঁড়িয়ে, তুই না কিছুতে ভয় পাস না, তোর না কোনো কুসংস্কার নেই, তাহলে তোর আবার কিসের, তুই তো কিছু মানিসই না, আয় দরজাটা খুলে দে, তো ভাবছিস কেন? ভাববে তো তারা যারা এসব মানে, তুই তো ভাবিস না, তোর কি দরকার, আয় আয় খুলে দে। আমি পুরো স্তব্ধ হয়ে শুয়ে আছি। আমার পাশে যে শুয়ে আছে তাকে যে আমি ডাকবো, আমি ডাকতে পারছি না। আর এত ভয় আমায় চেপে ধরেছে, মানে এক মুহূর্তের জন্য আমার মনে যখন হলো না, বাইরে যে ডাকছে সে যদি তপিদি হয়, তাহলে আমার পাশে যে শুয়ে আছে সে কে? আমরা দুজন মেয়ে পাশাপাশি, একদম ওর হাতও আমার গায়ের ওপর পড়ে আছে, তাহলে ও কে যে শুয়ে আছে? আর যদি এ তপিদি হয়, তাহলে বাইরে আর একজন তপিদি, সে কি করে সম্ভব? দুটো তো একসঙ্গে সত্যি হতে পারে না। এই চিন্তাটার মধ্যে না ভিতর থেকে একটা কেমন অদ্ভুত একটা গোঙানির আওয়াজ বেরিয়ে এসেছিল। আমি নিজেও জানি না, নিজের অস্ফুটে আমার আওয়াজে ওরকম একটা শব্দে দিদির ঘুম ভেঙে যায়। বলে, কী রে আওয়াজ করছিস কেন, কী হলো, জল খাবিস, কী হয়েছে? আমি তখন জানলার দিকে আঙুল দিয়ে দেখাচ্ছি, আমার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মুখ চোখ পুরো আমার ঘামে ভিজে গেছে। বলছে, গরম লাগছে, জল খাবি, জানলাটা খুলে দেবো, দেখবি বাইরে থেকে হাওয়া আসবে। আমি বললাম, না, জানলা খুলিস না, থাক। এরকম সময় আমি যখন চেষ্টা করলাম একটু ভালোভাবে জল টল খেয়ে ওকে বলার যে এই পুরো বিষয়টা হয়েছে, তোর গলা করে কি যেন ডাকছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, তখন ও বললো, ধুর ওসব কিছু না, তুই এরকম ভাবছিলিস তো, সারাদিন এইসব আলোচনা হচ্ছে, আমাদের বাড়িতে এসে, কলকাতায় থাকিস, আলো কত লোকজন, আর এখানে একটু গ্রাম সাইড, ওটা তোর মনের ওপর প্রভাব ফেলেছে, আর তোরা তো বাড়িতে অনেক মুক্ত চিন্তার, আমাদের তো একটু আমরা সব কিছু বিশ্বাস করি, ওই তোর মধ্যে তালগোল পাকিয়ে গেছে। ছোটোবেলায় যখন আসতিস মামিমার সঙ্গে আসতিস, একটুখানি থাকতিস চলে যেতিস, আর এখন অনেকটা দিন টানা আছিস তো, ও হরম হয়। তুই এত শত কথা বলে তপিদি আমাকে শুইয়ে দিল যে কিচ্ছু হবে না। এখন ও আমাকে উল্টে বোঝাচ্ছে যে কিচ্ছু হবে না, সব কিছু না, ও ভাবছিলিস বলে স্বপ্ন দেখেছিস। এবার ও যেই বলে, সঙ্গে সঙ্গে শুলেই তো আর মানুষের ঘুম আসে না এতক্ষণ কথা বলার পর, ও আমার দিকে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে যে আমি ভয় পেয়ে গেছি, কারণ খুব যত্নশীলা আমার সেই দিদি।
আজও যে বোন এসেছে ভয় পেয়েছে, যতই বোন খুব মুক্ত চিন্তার হোক, আর একবারও জন্য তুপিদি আমাকে নিয়ে মজা করেনি যে কিরে খুব তো কথা বলছিলিস, একদম না। এই মুহূর্তে এইসব যখন আমরা নিজেদের একটু থিতু করছি, মানে বিশেষ করে আমি, ও তো জানে আমি স্বপ্ন দেখেছি, বাইরে থেকে বিশ্রী খনা শব্দের হাসির আওয়াজ এলো। জোরে হাসি, সে হাসি ও শুনেছে, আমিও শুনেছি। চুপচাপ দুজনের চোখের দিকে তাকিয়ে আছি, এক মুহূর্ত নড়িনি। হাসিটার শব্দ বেশ জোর থেকে আস্তে আস্তে কমে মিলিয়ে গেল, এবং ঘরের পরিবেশটা এমনি গরমকালে তো একটু ঘর গুমোট টাইপের হয়ে থাকে, আর ও জানলা খুলবে বলছিল যে বাইরে থেকে হাওয়া আসুক, কিন্তু আমি খুলতে দিইনি। তারপরও যেন মনে হলো কি একটা যেন ঘর থেকে বেরিয়ে চলে গেল। ঘরটা অনেকটা হালকা লাগলো, এটা আমি নিজে ফিল করলাম। পরের দিন সকালে এই নিয়ে যখন চায়ের আসরে কথা হচ্ছে যে এই স্বপ্ন দেখেছে এইরকম, তারপরে হাসির আওয়াজটা আমরা দুজনেই শুনেছি, ওরকম যখন ওকে আমার মতো গলা করে ডাকছে তো পিদি বলছেন বাড়ির সবাইকে, তখন আমি জানি না, আমি ওরকম কিছু শুনিনি, কিন্তু হাসির আওয়াজ আমরা দুজনেই শুনেছি। তখন পিসিমা বললেন যে দেখ, শহরের ব্যাপার আলাদা, আমাদের এখানে একটু এগিয়ে গিয়ে যে শ্মশান আছে না, শ্মশানে অনেক কিছু হয়, আমরা অনেক কিছু দেখেছি, অনেক হাওয়া বাতাস আমাদের এদিকে আসে, তো এখানে অনেক কিছু থাকে, এগুলো বিশ্বাস না করিস না বলেই হয়তো তোকে জানান দিতে এসেছিল যে আমরা আছি। তুই অনেক সংস্কার এগুলো বলছিলিস, সে ওই সংস্কারের পাঠ পড়িয়ে দিয়ে চলে গেল যে আমরা আছি, তুমি মানো কি মানো না তাতে আমাদের কিছু এসে যায় না। মানে ও সারাদিন ওদেরকে একটু বিদ্রূপ করছিল, তাকে সেই অশরীরই বিদ্রূপ করে দিয়ে চলে গেল। এই হলো বিষয়। তারপর বাড়িতে এসেছি, যথারীতি বাড়িতে যখন বললাম, কলকাতায় এসে যেন মনে হলো একটা হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই চেনা পরিবেশ, চেনা রাস্তাঘাট, লোকজন, মনে হয় যেন কোথা থেকে এলাম। যেহেতু অতদিন বাড়ি ছেড়ে আমি কখনোই পিসির বাড়িতে থাকিনি, এই প্রথমবার, আর মা বাবা ছাড়া, এটাও একটা বড় কথা। তখন বাড়িতে যখন সবাইকে এসে বললাম, সবাই বললো কিচ্ছু না, ওদের বাড়িতে কুসংস্কারে ওরা ভর্তি, ওইসব শুনে শুনে স্বপ্ন দেখেছিস। বললাম যে দুজনেই একসঙ্গে হাসির আওয়াজ শুনেছি, সেটা কি? বললো কিছু না, কেউ হয়তো তোদেরকে ভয় দেখাওয়ার জন্য, অত বড় বাড়ি, ও কেউ কোনো ভাই বোনরা কেউ করছিল। আমার না, অত রাত্রে কেউ জেগেছিল না, কিন্তু কে কাকে বিশ্বাস করাবে, আর আমার কাছে তো বিশ্বাস করানোর কোনো কিছু ছিলও না প্রমাণ। আমার মুখের কথায় তো কেউ কিছু বিশ্বাস করলো না। এই প্রথমবার আমিও চুপ করে গেলাম, কারণ আমরা শুনেছি। এবার শুনেছি, তখন তো আর রেকর্ড করে রাখার ব্যাপার ছিল না যে রেকর্ড করে রেখে শোনাবো সবাইকে, দেখো আমি শুনেছি, সত্যিই আমরা দুজন শুনেছি। তো যথারীতি আমার বাড়িতে কেউ বিশ্বাস করেনি। এই ছিল ঘটনা সহেলি। আজ ওই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই। তো আমাদের মতন যারা স্বাভাবিক মানুষ, মানে স্বাভাবিক মানে বলতে চাইছি, যারা এইসব কুসংস্কার অন্ধবিশ্বাসকে আমরা প্রমোট করছি না বলি, আমরা এগুলো মানি না, এগুলো মনের ভুল মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়, আমরা যখন এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ি না, সত্যি মুখ থেকে আওয়াজ বেরোয় না। আমাদের জানা অজানার মাঝখানেও একটা বড় জগৎ আছে। অসংখ্য ধন্যবাদ রিঙ্কুদি আমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করার জন্য। আপনি আপনার পুরো বিষয়টা, আপনার বাড়ির পরিস্থিতি যে বিশ্বাস করে না এবং সমস্ত কিছুর মধ্যে একটা বিজ্ঞানসম্মত যুক্তি খুঁজে বার করার চেষ্টা করে, তারা যখন এই ধরনের জিনিস দেখে। আর একটা জিনিস উনি মেনশন করেছিলেন যে অন্য কোনো দিন হলে তবু জানা যেত যে কেউ ওরকম মানে বাইরে এসে দিদির গলা করে এরকম করছে, যদিও সেটা সম্ভব না, দিদির স্পষ্ট গলা আমি শুনেছি তা সত্ত্বেও। কিন্তু সেদিন এত ঝড় জল হচ্ছিল না ওই সময়, অত রাত্রে, আর আমি যে ঘরে শুয়েছিলাম দোতলা, আজকের দিনে 3তলা বাড়ি, আগেকার দিনে বাড়িগুলো দোতলার সমান, ওই অত উঁচুতে কেউ কিন্তু উঠতে পারবে না। যে বিষয়টা পরের দিন আমরা আলোচনা করেছিলাম যে এটা সম্ভব না, একতলার ঘর হলে ঠিক আছে, দোতলার সাইডের একটা ঘরে দিদির ঘর, ওখানে আমি ছিলাম, তো সেটা আজকের দিনে 3তলা বাড়ির সমান, আগেকার দিনের দোতলা, তো সেখানে কোনো মানুষ অতটা উঁচুতে উঠতে পারে না, যে ভয় দেখাবার জন্য যদি কেউ ভাবে জানলায় ঠকঠক করবে, সেটা সম্ভব না। আর ওদিকটা ওদের বাগান,
তো সমস্ত কিছু পরে যখন জিনিসটা ভাবলাম, পরের দিন সকালে গিয়ে বাইরে থেকেও যখন দেখলাম জল কাদা এবং পেঁপে গাছ, ওখানে দাঁড়াবার জায়গা নেই, তো ওখানে অতটা উঁচুতে কেউ কী করে উঠবে। ঘটনা পাঠিয়েছেন আজ আবার সম্পূর্ণা কিন্তু এর আগে বেশ মাস তিনেক আগে আরেকটি ঘটনা পাঠিয়েছিল, আশা করি তোমাদের মনে আছে। সম্পূর্ণা বলছে, আমার বাবার মুখে শোনা ছোটোবেলার একটা ঘটনা, যে ঘটনা আমার বাবা নিজের চোখে দেখেছিল। জানি না তোমাদের শুনে কেমন লাগবে। তো গ্রাম বাংলায় এই ঘটনাগুলো তখন খুবই প্রচলিত ছিল, আজ হয়তো অনেকেই বিশ্বাস করবে না। আমরা ছিল মধ্যবিত্ত পরিবার, গ্রামের পরিবার, আমাদের বাড়িতে চাষবাস হতো আর কি। তো চাষাবাদ করতেন যারা, দিন মজুর খাটতেন, আমার বাবা নিজে চাষের সঙ্গে, তার বাবাও যুক্ত ছিল, মানে বংশ পরাক্রমে ওরা চাষবাসের সঙ্গে যুক্ত। তো বাবা আস্তে আস্তে বড় হবার পর অন্যদিকে চলে যান, অন্য প্রফেশনে শিফট করে যান, কিন্তু চাষবাসটা ছিল প্রধান ওদের বাড়ির জীবিকা। ওদের বাড়িতে চাষবাস করা ছাড়াও গরু পালন করা হতো, প্রচুর গরু ছিল। আস্তে আস্তে দেখার লোকের অভাবে কমতে কমতে 3টে গাই গরুতে দাঁড়িয়েছিল। তো গোয়াল ঘরে গরু, মানে একটা গরু ছিল, তার নাম ছিল কমলা গরুটা ছিল এত বেশি, ওর বাবা তখন বলছেন, আমার বাবার তখন বয়স এই 7 কি 8 বছর। কমলা এত আমার ন্যাওটা ছিল, আর আমি দুপুরবেলায় গরুকে, জানেন যাদের বাড়ি গরু পালন করা হয়, খড় কেটে জাপ দেওয়া হয়। তো ওকে যখন জাপ দেওয়া হতো, তো যিনি ওর কাকা, মানে ওর বাবার কাকা জাপ কাটতেন, কেটে মানে খড় কাটতেন আর কি। তো মিহি করে খড়গুলো কেটে গরুর ওই এতে খাবারের যে জায়গাটা সেখানে দেওয়া হয়, আমি নামটা ঠিক জানি না কি বলে ওটাকে, তোমরা কেউ জানলে বলো। তো ওইখানে ওরা দিত, ও বাচ্চা ছেলে, ওর বাবা তখন সঙ্গে সঙ্গে যেত গরুকে জল খাওয়ানো, গরুকে মাঠে যখন নিয়ে যেত তখনও সঙ্গে করে যেত। তো ওই 3টে গরুর মধ্যে ওই গরুটা খুব ন্যাওটা ছিল। তো ওই কমলার যখন বাছুর হয়, বাছুর হবার কদিন বাদে থেকে না, কমলার তখন তো অত চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, কী যে হলো, প্রথম কমলা বাছুর হওয়ার পর ভালো দুধ দিচ্ছিল, দুধ বিক্রি করা, বেশিরভাগটা বাড়ির লোকের কাজে লেগে যেত দুধ খাওয়ায়, কিন্তু কিছুটা দুধ ওরা বিক্রি করতো। কী যে হলো, পায়ে একটা ঘা হলো কমলার। তো কমলার পায়ের ঘা, ওখানে তখনকার দিনে যতটুকু ডাক্তার ডেকে চিকিৎসা করা সম্ভব তারা করলেন, কিন্তু ঘা কিছুতেই কমে না। সে ঘা বাড়তে বাড়তে কমলা আস্তে 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 শুকিয়ে রুগ্ন হয়ে গেল, দুধ দেওয়া বন্ধ তো করেই দিল, মানে আস্তে আস্তে যেন ক্ষীণজীবী হয়ে গেল। গরুটাকে দেখে মনে হয় যে গরুটাকে বোধহয় ভালো করে যত্ন করা হয় না, অথচ বাড়িতে যথেষ্ট সুন্দরভাবে বাকিদের মতোই লালন পালন করা হয়। তখন ওনার যে ঠাকুমা, মানে ওর বাবার যে ঠাকুমা তখন ছিলেন, তিনি বলছেন যে ওই মাঠে দুপুরবেলা এই নতুন বাছুর দেওয়া গরুকে অতক্ষণ একা রাখতে নেই, নিয়ে চলে আসতে হয় 12টার আগে আর কি। 12টা বেজে গেছিলো, ওই সময় হাওয়া লেগেছে গরু, তখনকার দিনে মানুষ বলতো এই ধরনের কথা, নতুন গরু ওই হাওয়ায়, মানে কোনো প্রেত এসে দুধ খেয়ে গেছে বা এরকম টাইপের বিষয়। আজকের দিনে শুনলে হয়তো লোকেরা হাসবে যে এ আবার কি। বলছে নিশ্চয়ই কোনো প্রেতের চোখ পড়েছে এই গরুটার ওপর, গরুটাকে একেবারে মানে ঝাঁঝরা করে দিচ্ছে। মানুষকে যেমন ভূতে ধরে বা বলে যে ভর হয়েছে, তো গরুর ওপরও নাকি হয়, এটা তাদের বিশ্বাস ছিল, মান্যতা ছিল, তাদের বিশ্বাস, বারবারই বলছি। তো যিনি গরুর দেখাশোনা মেন করতেন, ওই ওনার মানে বাবার ছোট কাকা, তাকেও ঠাকুমা খুব বকাবকি করলেন যে বলেছি না নতুন বাছুর হয়েছে, গরুকে একটু চোখে চোখে রাখতে। আর একটা তেঁতুল গাছের পাশে খামার ছিল, সেই খামারে গরুটাকে বেঁধে দিয়ে আসতো। সেই ঠাকুমা বলতেন যে খামারে ওইখানটা গরুকে বাঁধবে না, একদম মাঠের মাঝখানে নিয়ে গিয়ে বাকি গরুরা যেখানে আছে সেখানে বাঁধো। তো ওই কাকা একটু অল্প বয়সী ছেলে তখন, বাকি যারা চাষবাস করতেন রাখাল যারা, তাদের সঙ্গে একটু গল্প গুজব করবেন বলে ওই খামারে তাড়াহুড়ো করে বেঁধে দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতেন, ছোটোখাটো খেলাধুলো টুকটাক করতো মাঠের মধ্যে। তো সেটাতে ঠাকুমা বলছেন নিজের সুবিধার জন্য গরুটার আজকে এরম শরীর খারাপ হয়ে গেল। এই করতে করতে প্রচুর চিকিৎসা করা হলো, তখনকার দিনে যতটা সম্ভব সব কিছু করা হলো, কিছু গুণিন ডেকে গরুকে ভালোভাবে করা হলো, কোনো কিছুতেই কিছু হলো না। গরুটা আস্তে আস্তে রুগ্ন অবস্থায় দেহ ছাড়ল।
এই ধরনের কথা কেন ব্যবহার করছি, যে ইউটিউবে প্রচুর গাইডেন্স পলিসি আছে। তারপর বেশ কিছুদিন কেটে গেল। ওই বাছুরটাকে বাকি দুটো গরুর যেহেতু সন্তান হয়নি, বাছুরটা দুধ লাগবে, ছোট বাছুর, অন্য একটা পাড়ার গরুর কাছে নিয়ে যাওয়া হতো, দুধ খাইয়ে আনা হতো, কারণ বাছুরটা তখনও খড় খেয়ে ওভাবে রাখার মতন বয়স হয়নি। তা 2 দিন 3 দিন রাতে সেই ঠাকুমা মানে গোয়াল ঘরে দেখতেন কমলা মানে ডাকছে, গরুর যে ডাক। এবার যারা গরু প্রতিপালন করে তারা প্রতিটা গরুর ডাক আলাদা আলাদা করে চেনে, যে এটা ওর ডাক, এটা ওর ডাক। তো উনি বলেন কমলার ডাক আমি শুনেছি। তখন সবাই বলেন যে না ঠাকুমা, ও তুমি ভুল বলেছো, মানে ভুল শুনেছো, ভুল বলেছো তো বলা যায় না, তুই ভুল শুনেছো। বলে না না না, আমি এই ছোট্টবেলা থেকে এই গরু মোষ ছাগল পালন করছি, আমি এদের রন্ধে রন্ধে চিনি, আমি ভুল শুনতেই পারি না, আমার এত বয়স হয়নি। কমলা এসেছিল ওর বাচ্চাকে রাতে দুধ খাওয়াতে গোয়াল ঘরে। বললো সেটা কী করে সম্ভব, কারণ সকালবেলা বাছুরটাও দেখলো বেশ পেট ভরা। উনি বুঝতে পারতেন, যেহেতু ওরা প্রতিপালন করে, বারবারই বলছে ওর মা মনে হয় রাত্রেবেলা এসে দুধ খাইয়ে যায়। বাকিরা বললো এ আবার কীরকম কথা, মা দুধ খাইয়ে যায় মানে? তার মা তো নেই, ওকে তো পাশের পাড়ার গোয়ালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই দুধ খাওয়ানো হচ্ছে, এখানে কি করে ওর মা এসে দুধ খাওয়াবে? আর যদি ওর মা দুধ খাওয়াতেই পারতো তাহলে আমরা এদিক ওদিক নিয়ে যেতাম কেন? তো সেই কাকাই এই ধরনের যুক্তি দিচ্ছিলেন। তো ঠাকুমা তো রেগে গিয়ে একদম কি বলে মানে তেড়ে বকে উঠলেন যে চুপ কর, যা বোঝো না তাই নিয়ে সব ব্যাপারে কথা বলো না। তো তখনকার দিনে বড়রা কথা বললে ছোটরা চুপ করে থাকতো। তো এরকম বেশ কদিন গেছে, ঠাকুমা বলছেন। এবার ঠাকুমা ছাড়াও আরও কয়েকজন আছে, তারা বাড়িতে বহু লোক তখনকার দিনের একান্নবর্তী পরিবারে, তারা ওই কমলার আওয়াজ শুনেছে, রাতেবেলা কমলা আসে। এবার একদিন পূর্ণিমার রাত, ঠাম্মা রাত্রেবেলা উঠেছেন কলঘরে যাবেন বলে, তখন দেখছেন একদম সরাসরি গোয়াল ঘরে দুটো গরু খুব জোরে জোরে ডাকছে, যারা এমনি যে দুটো গরু আছে, আর মনে হচ্ছে যেন কিছুতে ভয় পেয়েছে। ঠাম্মা বললেন আজকে আমি দেখবই, মনে হচ্ছে কমলা এসেছে বলে জায়গাটা পুরো যেন মানে অদ্ভুত একটা হাওয়া বইছে। ঠাম্মা বললেন এই হাওয়াও ভালো না, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তখন ঠাম্মা গোয়ালের ঘরে যান, গিয়ে দেখেন সত্যি সত্যি সে কমলার প্রেত আত্মা দাঁড়িয়ে তার মানে বাছুরকে দুধ খাওয়াচ্ছে। মানে এটা উনি নিজের চোখে দেখেন, এবং তখনকার দিনে বাড়ির অন্যদেরকেও উনি রাতের বেলা ডেকে এনে দেখান, মানে 2-1 জন যারা তখন জেগে উঠেছিল বা যাদেরকে উনি জাগাতে পেরেছিলেন, অনেকেই চোখের সামনে কমলাকে দেখেছে। এই ছিল ঘটনা বন্ধুরা। দেখো আবারও একটা, অনেকে বলবেন যে এই ধরনের কি আগেকার দিনের ঘটনা শোনাচ্ছেন, অনেকেই এসে কমেন্ট করবেন, তাদেরকে বলি আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে নিন, কিন্তু কারোর বাড়ির বয়োজ্যেষ্ঠ একজন ঘটনা বলে গেছেন, তারা পৃথিবীতে নেই, তো তাদের নিয়ে এমন কোনো কমেন্ট করবেন না যে যে ঘটনা পাঠিয়েছে সে মনে কষ্ট পায়। আমরা একবারও বলছি না আপনারা এগুলো বিশ্বাস করুন, আপনাদের বিশ্বাস করতেই হবে, একদম বলছি না, আপনাদের বিশ্বাস করার দরকার নেই। যাদের জীবনে ঘটে গেছে ঘটে গেছে, আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে নিন, তাহলেই হবে। আর দয়া করে এমন কোনো কমেন্ট করবেন না যারা পাঠিয়েছেন তাদের খারাপ লাগে। গৌভূতের ঘটনা এর আগে অলৌকিক জোনে শোনানো হয়েছে বহুদিন আগে। অনেকে আমাকে বলতে গৌভূতের ঘটনা শোনাও, কিন্তু আমার কাছে গৌভূতের ঘটনা আসতো না, খুব একটা না, একদমই আসে না বললেই চলে। অনেক মানে বছর বাদে গৌভূতের একটা ঘটনা এলো, তো আমি ভাবলাম একবার পড়ে শোনানো যাক, বহু বছর আগের ঘটনা। যিনি ঘটনা পাঠিয়েছে তার বাবা বর্তমানে 60 তিনি তখন 7-8 বছরের বাচ্চা ছেলে, তার ঠাকুমা চোখে দেখা, মানে বুঝতে পারছো কত বছর আগের ঘটনা হতে পারে। তো এই ছিল ঘটনা। ওই মানে গরুর যে প্রেতাত্মা, মানে একদম এখন তিনি জিজ্ঞেস করেছিলেন গরুর প্রেতাত্মা কেমন আবার দেখতে হয়, মানুষের নয়, বোঝা গেল। বললে একেবারে গরুর মতো অবয়ব, কিন্তু সাদা ধোঁয়ার মতন, মানে একটা ধোঁয়ার মধ্যে যদি গরু আঁকা যায় যেমন টাইপের হবে সেরকম। তবে বাছুরটা দুধ খাচ্ছে এটা কিন্তু চোখের সামনে দেখেছিলেন।
বিজ্ঞানভিত্তিকভাবে এটা ব্যাখ্যা করা একদমই অসম্ভব, কিন্তু একসঙ্গে 3-4 জন মানে ওর ঠাকুমা যাদেরকে ডেকে তুলতে পেরেছিলেন তারা দেখেছিলেন এই ঘটনা। এ ছিল ঘটনা। এবং ওর বাবা যেটা বলেছেন, এখন ওর বাবাকে বলে, বাবা তুমি গেলে কি দেখেছো, তুমি তো আর অত রাত্রে ঘুম থেকে ওঠোনি, ও বাবাকে প্রশ্ন করেছিল। বলে না না, অত রাত্রে কি আর বাচ্চাকে কেউ গোভূত দেখানোর জন্য ঘুম থেকে তোলে। কিন্তু আমি যখন দুপুরবেলায়, আমরা তখন ছোটোবেলায় পড়াশুনো না থাকলে খেলে খেলে বেড়াতাম, দুপুরবেলা ঘুমোতাম না, মা ঘুমোতে বললেও আমরা ঘুরে ঘুরে বেড়াতাম। তো কমলা মারা যাওয়ার পর যখন ঠাকুমা এরকম বলেছেন যে গরুর দেখা গেছে বা আবার শোনা যায়, তো আমার মা খুব ভয় পেতেন আমাকে নিয়ে। আমি প্রায় বাঁশবাগানে আদারে বাঁদারে ঘুরে বেড়াতাম। দুপুরবেলা বাড়িতে একটা সবাই বলতো আমি দুপুরবেলা এদিক ওদিক ঘুরবে না, পাশে পুকুর আছে, তখন সাঁতার কাটতে জানি না, পুকুরেও পড়ে যেতে পারি, তো সব রকম ভয়ই মায়ের মধ্যে কাজ করতো। তো আমিও কিন্তু কমলার আওয়াজ নিজের কানে শুনেছি। কেন, কমলা আমার খুব প্রিয় ছিল, আমি ওর আওয়াজ চিনতাম। আমি বাছুরের যে ছটফটানি মাকে দেখে সেটাও নিজের চোখের সামনে দেখেছি, কিন্তু ওই অবয়ব আমি সেভাবে দেখিনি। আমি অদ্ভুতভাবে ওইটুকু বয়স আমার, তখনও ভয় কি সেই বুদ্ধিটাও অতটা হয়নি, কিন্তু আমি আওয়াজ শোনার পর আর উঁকি মেরে যে ভেতর দিকে জেনে বাছুর একটুখানি লাফিয়ে এগিয়ে গেল সেটা দেখলাম, ভেতরটায় গিয়ে তদন্ত করা যে সত্যি কেউ এসেছে বা গরুটা আছে কি না, আমার সাহসী কুলোয়নি। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, তারপর আমাকে বড়রা কেউ একজন ডাক দিল, ওখানে দাঁড়িয়ে কী করছিস। তখন বাড়িতে ঢুকে গেছি, মানে ঘরের মধ্যে। তো ঘর থেকে আমাদের শোয়ার ঘর বা যেটা থাকার জায়গা থেকে গোয়াল ঘরটা বেশ একটু দূরে, একই বাউন্ডারির মধ্যে, মাঝখানে একটা বিশাল বড় উঠোন। তো সারা উঠোনেই খেলে বেড়াতো ভাই বোনরা মিলে। তো কমলার তারপরে শান্তি সস্তায়ন হয় আস্তে আস্তে, এই কমলার বিষয়টা বাড়ির লোক সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যায়, আর দেখা যেত না। তারপর বাছুর আস্তে আস্তে বড় হয়ে যায়, কোনো অসুবিধা থাকে না। এই ছিল ঘটনা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।